ভারতে হিন্দুস্তান ইউনিলিভার দাবি করে যে তার পণ্য 10টির মধ্যে 9টিতে পাওয়া যায়। এই বিবৃতিটি ডাভ, লাইফবয় এবং সার্ফ এক্সেলের মতো জনপ্রিয় ব্র্যান্ডের বিস্তৃত পরিসর দ্বারা সমর্থিত। এই দাবি হিন্দুস্তান ইউনিলিভারের চিত্তাকর্ষক নাগালের প্রকাশ করে, যা ফেসবুক এবং গুগল ইউটিউবের মতো প্রযুক্তি জায়ান্টের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, কারণ দেশে তাদের বিশাল দর্শক রয়েছে। হিন্দুস্তান ইউনিলিভারের প্রবৃদ্ধি আরও বিশ্লেষণ করলে এর করপরবর্তী মুনাফা 1958 সালে 1 কোটি টাকা থেকে বেড়ে 2019 সালে 680 কোটি টাকায় পৌঁছেছে, যা 15% এর একটি শক্তিশালী বার্ষিক প্রবৃদ্ধির হার প্রদর্শন করে, যা ভারতীয় অর্থনীতির নাটকীয় প্রবৃদ্ধিকে অনেক বেশি ছাড়িয়ে গেছে। হিন্দুস্তান ইউনিলিভারের মুনাফা 6.0 গুণ বৃদ্ধি পেয়েছে, একই সময়ে ভারতীয় অর্থনীতি 400 গুণ বৃদ্ধি পেয়েছে। হিন্দুস্তান ইউনিলিভারের নিযুক্ত মূলধনের উপর রিটার্ন বর্তমানে চিত্তাকর্ষক 92%, যা দেশের সর্বোচ্চ, এবং এটি গত দশকে শেয়ার হোল্ডারদের বার্ষিক 23% রিটার্ন প্রদান করেছে। কোম্পানির বাজার মূলধন $60 বিলিয়ন ছাড়িয়ে গেছে। হিন্দুস্তান ইউনিলিভারকে প্রায়শই দ্য সিইও ফ্যাক্টরি বলা হয়, কারণ এর প্রাক্তন কর্মচারীদের উল্লেখযোগ্য সংখ্যক বিভিন্ন বৃহৎ কর্পোরেশনে নেতৃত্বের ভূমিকায় রূপান্তরিত হয়েছে। প্রায় 400 জন ব্যক্তি বিএমডব্লিউ, ডিয়াজিও এবং এয়ারটেলের মতো কোম্পানিতে নির্বাহী হয়েছেন। এই ঘটনাটি প্রশ্ন উত্থাপন করে যে হিন্দুস্তান ইউনিলিভার এই ধরনের নেতৃত্বের প্রতিভা বিকাশের জন্য কোন অনন্য পদ্ধতি ব্যবহার করে। গোদরেজের সিইও এবং হিন্দুস্তান ইউনিলিভারের প্রাক্তন কর্মচারী সুধীর সীতাপতি দ্য সিইও ফ্যাক্টরি নামে একটি বই লিখেছেন, যেখানে হিন্দুস্তান ইউনিলিভারে তার 22 বছরের কর্মজীবনের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের উপর আলোকপাত করা হয়েছে। বইটিতে প্রশিক্ষণ পদ্ধতি, কর্পোরেট সংস্কৃতি এবং হিন্দুস্তান ইউনিলিভারের সাফল্যে অবদান রাখে এমন কর্মীদের মানসিক বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে। সীতাপতি তার বইতে 5টি মূল শিক্ষা প্রকাশ করেছেন, যা নেতৃস্থানীয় এমবিএ স্কুলগুলিতে হিন্দুস্তান ইউনিলিভারের ব্যবস্থাপনা দর্শনের অনুশীলনকে অন্তর্ভুক্ত করে। প্রথম পাঠ মিঠোর মধ্যবিত্ত ব্যবস্থাপনা এর অর্থ, যা হিন্দুস্তান ইউনিলিভারের প্রাক্তন চেয়ারম্যান হরিশ মানওয়ানি জোর দিয়েছিলেন। মানওয়ানি হিন্দুস্তান ইউনিলিভারের সংস্কৃতিকে সংজ্ঞায়িত করে এমন 5টি মূল বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন: একটি মধ্যবিত্ত আত্মা, কঠোর পরিশ্রম, মিতব্যয়িতা, উচ্চাকাঙ্ক্ষা এবং নম্রতা। এই বৈশিষ্ট্যগুলি ব্যয়সচেতন পদ্ধতির প্রচার করে দক্ষতা এবং সম্পদশালিতাকে মঞ্জুরি দেয়। দ্বিতীয় স্তম্ভ মেরিটোক্রেসি, শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রির পরিবর্তে ব্যক্তিগত দক্ষতার ভিত্তিতে কর্মীদের পদোন্নতির উপর জোর দেয়। এই নীতিটি এমন একটি সহায়ক পরিবেশ তৈরি করে যা প্রতিযোগিতামূলক পিঠে ছুরিকাঘাতকে নিরুৎসাহিত করে এবং কর্মীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে এমন কল্যাণ কাঠামোর মাধ্যমে সহযোগিতাকে উৎসাহিত করে। আপনার উদ্দেশ্য আবিষ্কার করুন এবং কর্মচারী সহায়তা প্রোগ্রাম এর মতো কর্মশালা এই সহায়ক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। এরপর লখিমপুর থেকে লন্ডন পর্যন্ত আরামদায়ক স্তম্ভটি হিন্দুস্তান ইউনিলিভারের অভিযোজনযোগ্যতার উপর জোর দেওয়ার উপর জোর দেয়। কর্মচারীরা গ্রামীণ পরিবেশ থেকে শুরু করে বিশ্বব্যাপী ব্যবসায়িক পরিবেশ পর্যন্ত সবকিছুতে নেভিগেট করার জন্য সজ্জিত। হিন্দুস্তান ইউনিলিভার তার প্রশিক্ষণার্থীদের স্থানীয় বাস্তবতা সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জনের জন্য গ্রামীণ এলাকায় সময় কাটাতে উৎসাহিত করে, এইভাবে বিভিন্ন গ্রাহক বেসের সাথে তাদের সংযোগ বৃদ্ধি করে। চতুর্থ স্তম্ভ উদ্যোক্তা পেশাদার, কর্মীদেরকে কেবল কর্মী হিসেবে বিবেচনা করার পরিবর্তে উদ্যোক্তা হিসেবে দেখার দিকে মনোনিবেশ করে। এই ক্ষমতায়ন কর্মীদের তাদের ভূমিকার মালিকানা নিতে সাহায্য করে এবং একটি সক্রিয়, উদ্ভাবনী মানসিকতা গড়ে তোলে। সংস্কৃতি পরীক্ষা নিরীক্ষাকে উৎসাহিত করে ভুলগুলিকে শেখার অভিজ্ঞতা হিসেবে দেখা হয়, যা ব্যক্তিগত এবং পেশাদার বিকাশে সহায়তা করে। পরিশেষে আনচেজিং ভ্যালু সিস্টেম হিন্দুস্তান ইউনিলিভারের মূল মূল্যবোধগুলিকে তুলে ধরে: সততা, শ্রদ্ধা, দায়িত্ব এবং অগ্রগামী। কর্মীরা তাদের যোগদানের চিঠির মাধ্যমে এই মূল্যবোধগুলি গ্রহণ করে, যা তাদের পেশাগত জীবনকে পরিচালিত করে এমন নীতিগত সিদ্ধান্ত গ্রহণের অনুভূতি জাগিয়ে তোলে। মানওয়ানি জোর দিয়ে বলেন যে যদিও এই ধারণাগুলি সহজ মনে হতে পারে, হিন্দুস্তান ইউনিলিভারের গভীর ব্যবসায়িক সাফল্যের জন্য এগুলি গুরুত্বপূর্ণ। মধ্যবিত্ত আত্মা ধরে রাখার ধারণা কর্মীদের কেবল তাদের শিক্ষাগত সাফল্যের চেয়ে নম্রতা বজায় রাখতে এবং তাদের দক্ষতার উপর মনোনিবেশ করতে স্মরণ করিয়ে দেয়।
অভিযোজনযোগ্যতা এবং উদ্যোক্তা মানসিকতা হল অপরিহার্য গুণাবলী যা তাদের বিভিন্ন পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। হিন্দুস্তান ইউনিলিভার থেকে সংগৃহীত অন্তর্দৃষ্টিগুলি বোঝায় যে কিভাবে কর্পোরেট সংস্কৃতি, মূল্যবোধ এবং কর্মচারী প্রশিক্ষণ একত্রিত হয়ে একটি শক্তিশালী বাস্তুতন্ত্র তৈরি করে যা নেতৃত্বের জন্ম দেয় এবং দীর্ঘমেয়াদী সাফল্যকে উৎসাহিত করে। এই নীতিগুলির প্রয়োগ কেবল ব্যবসায়িক কর্মক্ষমতা বৃদ্ধি করে না, বরং একটি গতিশীল, বিশ্বব্যাপী দৃশ্যপটে সমৃদ্ধ হতে সক্ষম কর্মীবাহিনীকেও গড়ে তোলে। এই প্রতিটি স্তম্ভ ব্যবস্থাপনার জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে, ব্যক্তিগত বৃদ্ধি, কর্পোরেট জবাবদিহিতা এবং সম্প্রদায়ের সম্পৃক্ততার ভারসাম্য বজায় রাখে। সুতরাং হিন্দুস্তান ইউনিলিভারের বিপণন দক্ষতা, আর্থিক প্রবৃদ্ধি অথবা এর কর্মীদের রূপান্তরমূলক যাত্রা নিয়ে আলোচনা করা যাই হোক না কেন, হিন্দুস্তান ইউনিলিভারের কৌশলগত অনুশীলন থেকে মূল্যবান শিক্ষা নেওয়া যেতে পারে। কোম্পানিটি নেতৃত্ব গড়ে তোলার এবং টেকসই সাফল্য এবং সামাজিক দায়বদ্ধতার দিকে মনোনিবেশিত কর্পোরেট সংস্কৃতি গড়ে তোলার জন্য একটি মডেল হিসেবে কাজ করে। এই নীতিগুলি বোঝার এবং বাস্তবায়নের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী নেতা এবং সংস্থাগুলি তাদের প্রেক্ষাপটে হিন্দুস্তান ইউনিলিভারের উল্লেখযোগ্য সাফল্যগুলি প্রতিলিপি করার পথ খুঁজে পেতে পারে। নীতিশাস্ত্র, অভিযোজনযোগ্যতা এবং উদ্ভাবনকে মূল্য দেয় এমন একটি কাঠামোর মধ্যে তাদের নেতৃত্বের দক্ষতা এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তা বৃদ্ধি করতে চাওয়া যে কারো জন্য এই 5টি স্তম্ভ নির্দেশিকা হিসেবে কাজ করে। মেন্টেও এর জোর দিয়ে বলেন যে ব্র্যান্ডের সাফল্যের জন্য পণ্যটি সঠিকভাবে তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখক 1999 সালে মধ্যপ্রদেশে একটি অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন, যেখানে তিনি মিশ্রজি, একজন বিক্রয় কর্মকর্তা, কিষান জ্যাম স্যাচেট প্রচার করতে দেখেছিলেন। মিশ্র জ্যামের কিছু অংশ খেতেন এবং দোকানদারদের কাছ থেকে তাদের মতামত জানতে চাইতেন, ব্যাখ্যা করে যে একটি পণ্য সফল হওয়ার জন্য অবশ্যই মৌলিক গ্রাহক প্রত্যাশা পূরণ করতে হবে। বিপণন প্রচেষ্টা দৃশ্যমানতা বৃদ্ধি করতে পারে, কিন্তু যদি না গ্রাহকদের মূল চাহিদা পূরণ করা হয় তাহলে পণ্যটি সফল হওয়ার সম্ভাবনা কম। মিশ্রের নীতি, পণ্যটি সঠিকভাবে তৈরি করুন এবং ব্র্যান্ডটি অনুসরণ করবে, মোটিভের দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। লেখক উল্লেখ করেছেন যে হিন্দুস্তান ইউনিলিভারের অনেক পণ্য কার্যকর বিপণন সত্ত্বেও ব্যর্থ হয়, মূলত পণ্যের ত্রুটির কারণে। রূপক হিসেবে তিনি বিপণনকে নারকেল জলের সাথে তুলনা করেছেন, যা বাইরে থেকে বিভ্রান্তিকরভাবে আকর্ষণীয় হতে পারে কিন্তু খোলার সময় হতাশাজনক হতে পারে। পণ্যের প্রকৃত গুণমানই শেষ পর্যন্ত এর বাজারের স্থায়িত্ব নির্ধারণ করে। এই নীতির সমর্থনে হিন্দুস্তান ইউনিলিভারের ফেয়ার অ্যান্ড লাভলি তৈরির উদাহরণ দেওয়া হয়েছে, যা গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. বিভবের আবিষ্কার থেকে উদ্ভূত যে নিয়াসিনামাইড ত্বকের রঞ্জকতা কমায়, ফর্সা ত্বকের প্রতি সাংস্কৃতিক আকর্ষণের কারণে। এই পণ্যটি বাজারের একটি উল্লেখযোগ্য চাহিদা পূরণ করে এবং দ্রুত সফল হয়, 2000 কোটি টাকারও বেশি বিক্রি করে। সৌন্দর্যের মান নিয়ে সমালোচনা এবং বিতর্কের মুখোমুখি হওয়া সত্ত্বেও ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি ত্বক ফর্সাকারী পণ্যের ক্রমাগত চাহিদার কারণে ভালো বিক্রি অব্যাহত রেখেছে। লেখক মার্কেটিং মিশ্রণের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, যা ঐতিহ্যগতভাবে 4টি পিএস হিসেবে বোঝা যায়: পণ্য, মূল্য, স্থান এবং প্রচার। পণ্য উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে, কারণ একটি সফল পণ্য তৈরির জন্য পরিকল্পনা, উৎপাদন এবং কৌশল প্রয়োজন। তিনি উদ্যোক্তাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি স্বীকার করেন এবং ব্যবসায়িক কার্যক্রম উন্নত করার জন্য ট্রানজ্যাক্ট সফটওয়্যারকে একটি সমাধান হিসেবে প্রস্তাব করেন। ভারতীয় নির্মাতাদের জন্য ডিজাইন করা ট্রানজ্যাক্ট বিক্রয়, ইনভেন্টরি এবং উৎপাদনে কাস্টমাইজড অটোমেশন অফার করে, যা ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা এবং সহজতা প্রদান করে। ট্রানজ্যাক্ট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য সাধারণ সমস্যাগুলি সমাধান করে, যেমন ইনভেন্টরি ট্র্যাকিং এবং বিক্রয় ব্যবস্থাপনা, যা নির্মাতাদের দ্রুত এটি বাস্তবায়ন করতে সক্ষম করে, প্রায়শই 2 সপ্তাহের মধ্যে। একক যোগাযোগ সমন্বয় এবং চলমান সহায়তার মাধ্যমে এটি ব্যবসাগুলিকে কার্যক্রম সহজতর করতে আগ্রহীদের জন্য দক্ষ সমাধানের প্রতিশ্রুতি দেয়। গল্পটি মূল্য নির্ধারণের উদাহরণে পরিবর্তিত হয়। 2000 সালে গোয়ালিয়রের পাইকারি বাজার পরিদর্শনের সময় লেখক লাইফ বয় এবং লাক্সের মতো সাবানের উপর উল্লেখযোগ্য ছাড় লক্ষ্য করেন। বিক্রয় দায়িত্বে থাকা চান্দু যোশীর কাছ থেকে তিনি জানতে পারেন যে কর বৃদ্ধির আগে পাইকাররা আইটিসি সিগারেট মজুত করে লোকসানে বিক্রি করছেন।
এই কৌশলটি ব্র্যান্ড ইমেজ এবং ভোক্তা ক্রয়ের ধরনকে সম্ভাব্য হুমকির মুখে ফেলেছিল, কারণ গ্রাহকরা সস্তা জিনিসপত্রের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সামগ্রিকভাবে লেকের অন্তর্দৃষ্টি ব্র্যান্ডের উপস্থিতি প্রতিষ্ঠায় পণ্যের মানের সর্বোচ্চ গুরুত্বকে আরও জোরদার করে, একই সাথে ব্যবহারিক বিপণন গতিশীলতা এবং নির্মাতাদের ব্যবসায়িক কার্যক্রম উন্নত করার জন্য প্রযুক্তির কার্যকর সংহতকরণের চিত্র তুলে ধরে। আলোচনাটি মূল্য নির্ধারণ কৌশল এবং ভোক্তাদের আচরণের ভুল ধারণার চারপাশে আবর্তিত হয়। প্রাথমিকভাবে একটি দৃষ্টিকোণ থেকে বলা হয় যে কম দামে পণ্য সরবরাহ করলে আরও বেশি গ্রাহক আকৃষ্ট হন, যা পণ্যের সাথে অভ্যস্ত হয়ে গেলে দীর্ঘমেয়াদী আনুগত্যের দিকে পরিচালিত করতে পারে। যাই হোক, চান্দু এই ধারণার বিরোধিতা করেন, ইঙ্গিত করেন যে এটি একটি উল্লেখযোগ্য ভুল ধারণা। তিনি যুক্তি দেন যে ছাড় গ্রাহকদের আকর্ষণ করতে পারে, পরে বর্ধিত দাম তাদের নিরুৎসাহিত করতে পারে, জোর দিয়ে বলেন যে মূল্য পরিবর্তনের সাথে সাথে পণ্যের অনুভূত গুণমান হ্রাস পায়। হিন্দুস্তান ইউনিলিভারের প্রাক্তন চেয়ারম্যান ভিন্দি বঙ্গ এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে বলেন যে মোট মার্জিন একটি পণ্যের জীবনচক্র জুড়ে সামঞ্জস্যপূর্ণ থাকে, তবে মূল্য সম্পর্কে ভোক্তাদের ধারণা অন্তর্নিহিতভাবে দামের সাথে যুক্ত। এর একটি উদাহরণ হল হিন্দুস্তান ইউনিলিভারের হুইল ব্লু ডিটারজেন্ট বার, যা কম দামের নির্মার সাথে প্রতিযোগিতা করার জন্য শূন্য গ্রোস মার্জিনে চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল একটি ভোক্তা ভিত্তি তৈরি করা যাতে আশা করা যায় যে পরে দাম বাড়বে। তবে দাম বেড়ে গেলে গ্রাহকরা নির্মার দিকে ফিরে যান। এর বিপরীত উদাহরণ বিহারের একটি গ্রাম থেকে পাওয়া যায়, যেখানে 20 রুপিয়া মূল্যের ডোভ সাবান শুধুমাত্র বিবাহের মতো বিশেষ অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। গবেষণায় দেখা গেছে যে ডোভের ব্যবহারকারীদের একটি বড় অংশ নিম্ন আয়ের শ্রেণীর। লেখক যুক্তি দেন যে দাম কমানো কেবল এর অনুভূত স্বতন্ত্রতা এবং বিশেষ অনুষ্ঠানের ক্যাসেটকে হ্রাস করবে, যার ফলে উচ্চাকাঙ্ক্ষী ব্যবহারের পরিবর্তে নিয়মিত ব্যবহার শুরু হবে। ভোক্তাদের আচরণ পণ্যের ব্যবহারকে নির্দেশ করে, এর উদ্দেশ্যমূলক মূল্য বোঝার গুরুত্ব তুলে ধরে। লেখক জিওর পূর্ববর্তী বিনামূল্যের এবং কম খরচের ইন্টারনেট পরিকল্পনাগুলিকে ব্যবহারকারীদের আকর্ষণ করার ক্ষেত্রে একটি সফল উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন, কিন্তু প্রতিযোগীরা একই কাজ করা সত্ত্বেও জিও দাম বাড়ানোর ফলে ভোক্তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন। এটি পণ্যের মূল্যের সাথে সম্পর্কিত কৌশলগত মূল্য ব্যবস্থাপনার তাৎপর্যকে জোর দেয়। এমনকি বড় ব্র্যান্ডগুলি, যেমন একবার ব্যবহারযোগ্য স্যাচেট বিক্রি করে, তারা মাঝে মাঝে 1 টাকায় পণ্যের দাম নির্ধারণ করে লোকসানের সম্মুখীন হয়। এই কৌশলটির লক্ষ্য হল ছোট ক্রেতাদের নিয়মিত গ্রাহকে রূপান্তর করা, যারা অবশেষে আরও লাভজনক বড় বোতল কিনবে। অতএব রাজস্ব বৃদ্ধির জন্য কেবল দাম সামঞ্জস্য করার চেয়ে অনুভূত মূল্য বৃদ্ধির উপর বেশি মনোযোগ দেওয়া উচিত। মূল্যের ন্যায্যতার ক্ষেত্রে ভোক্তা মনোবিজ্ঞান বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরন্তু দামের সাথে লাভজনকতার সামঞ্জস্য বজায় রাখা এবং ভোক্তাদের অর্থ প্রদানের ইচ্ছা বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দুস্তান ইউনিলিভারের বিক্রয় পরিচালক শ্রীনন্দন সুন্দরম বলেছেন, বিক্রয় এখন রাজস্ব উৎপাদনকারী হিসেবে নয় বরং ব্যয়কেন্দ্র হিসেবে কাজ করে। এর অর্থ হল বিক্রয় মূলত বিদ্যমান চাহিদা পূরণ করে, নতুন রাজস্ব প্রবাহ তৈরি করে না। প্রতিটি ক্রয় তাৎক্ষণিক লাভের পরিবর্তে ব্র্যান্ডের ভাবমূর্তি বৃদ্ধিতে অবদান রাখে, কেবল উচ্চমার্জিন বিক্রয়ের পরিবর্তে ব্র্যান্ড নির্মাণের দিকে অগ্রাধিকার পুনর্বিন্যাস করে। রামু কাকার একটি উদাহরণ দেওয়া হল, যিনি 30 টাকায় অর্গানিক হেয়ার অয়েল বিক্রি করেন এবং 10 টাকা লাভ করেন। তিনি 10,000 গ্রাহককে আকৃষ্ট করে 1 লক্ষ টাকা লাভের লক্ষ্যে কাজ করেন। রাজস্বের উপর তার একক মনোযোগ গ্রাহক অর্জনের চ্যালেঞ্জগুলিকে উপেক্ষা করতে পারে, যা ব্র্যান্ড মূল্য এবং মান নিয়ন্ত্রণকে হ্রাস করতে পারে। নরের অধীনে বাজারজাত করা হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ডেড মশলাগুলিরও একই পরিণতি দেখা গেছে। শক্তিশালী বিতরণ সমর্থন সত্ত্বেও ব্র্যান্ডের আবেদনের অভাব ব্যর্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষণে দেখা গেছে যে লাভের মার্জিন কার্যকর স্টক ঘূর্ণনের চেয়ে কম গুরুত্বপূর্ণ, যা ইঙ্গিত করে যে কম মার্জিনের সাথে দ্রুত বিক্রয় স্থিতিশীল উচ্চ মার্জিন পণ্যের তুলনায় বেশি সামগ্রিক লাভজনকতা অর্জন করতে পারে, যা বিক্রি হতে বেশি সময় নেয়। পরিশেষে মূল্য নির্ধারণের কৌশল এবং বিক্রয় সংখ্যা গুরুত্বপূর্ণ হলেও একটি পণ্যের সাফল্যের মূল ভিত্তি ব্র্যান্ড উপলব্ধি এবং ভোক্তাদের বোধগম্যতার উপর নির্ভর করে। দীর্ঘমেয়াদী লাভ কেবল উচ্চ মার্জিনের মধ্যেই সীমাবদ্ধ নয়, একটি বিশ্বস্ত গ্রাহক বেস এবং একটি শক্তিশালী ব্র্যান্ড পরিচয় গড়ে তোলাই শেষ পর্যন্ত টেকসই প্রবৃদ্ধির দিকে পরিচালিত করে।
ভোক্তারা কিভাবে মূল্য উপলব্ধি করে এবং একটি স্থিতিশীল বাজারে উপস্থিতি তৈরি করতে ধারাবাহিক চাহিদা নিশ্চিত করে সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ডিস্ট্রিবিউটর বা অ্যাফিলিয়েটদের সাথে কাজ করার সময় পণ্য থেকে তাদের লাভ বিবেচনা করা অপরিহার্য, কেবল আপনার লাভের মার্জিন নয়। হিন্দুস্তান ইউনিলিভারের ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থীরা কেবল মার্জিনের পরিবর্তে রিটার্ন অন ইকুইটি রয় এর উপর মনোযোগ দেন, জোর দিয়ে বলেন যে কম মার্জিন দ্রুত বিক্রয়ের দিকে পরিচালিত করলে উপকারী হতে পারে। উদাহরণস্বরূপ, রামু কাকা যদি তার মার্জিন 10 রুপিয়া থেকে কমিয়ে 2 রুপিয়া করেন এবং অবশিষ্ট 8 রুপিয়া ব্র্যান্ড বিল্ডিং এবং বিতরণে বিনিয়োগ করেন, তাহলে তার বিক্রয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। ডিস্ট্রিবিউটরদের জন্য একটি জয় পরিস্থিতি তৈরি করা পণ্যের গুণমান এবং প্রতিযোগিতামূলক মূল্য বৃদ্ধি করে আরও বেশি ভোক্তাদের আকর্ষণ করে। সম্মান অর্থ নীতিটি জোর দেয় যে একটি কোম্পানি লাভজনক হয় যখন তারা সফলভাবে অর্থ ধরে রাখে, মার্জিন বৃদ্ধি করে বা পরিবেশক বা গ্রাহকদের উপর চাপ সৃষ্টি করে না। লাভজনকতা খরচ কার্যকারিতা থেকে উদ্ভূত হয়, যার অর্থ অভ্যন্তরীণ কার্যক্রম সর্বনিম্ন সম্ভাব্য খরচে পরিচালিত হওয়া উচিত। উদাহরণস্বরূপ, যদি একটি ঘড়ির উৎপাদন খরচ 10 রুপিয়া থেকে 2 রুপিয়া নেমে আসে, তাহলে লাভের মার্জিন উন্নত হয়। এই মিতব্যয়িতা একটি ব্যয়সাশ্রয়ী সংস্কৃতি গড়ে তোলে এবং মুনাফা বৃদ্ধির জন্য একটি টেকসই পদ্ধতি। হিন্দুস্তান ইউনিলিভার দুটি গুরুত্বপূর্ণ সূচকের মাধ্যমে শক্তিশালী খরচ ব্যবস্থাপনা প্রদর্শন করে। প্রথমত, এর কর্মচারী খরচ টার্নওভারের মাত্র 4%, যেখানে শিল্পের গড় 7%। দ্বিতীয়ত, মূলধন নিযোগের উপর রিটার্ন রস 92%, যা শিল্পের গড় 33%-এর চেয়ে অনেক বেশি। এই পরিসংখ্যানগুলি হিন্দুস্তান ইউনিলিভারের কার্যকর খরচ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রতিফলিত করে, যা 3টি প্রাথমিক কৌশলের মাধ্যমে পরিচালিত হয়। প্রথম কৌশল হল ক্রমাগত পরিবর্তন ব্যবস্থাপনা। ডঃ সুন্দরম উল্লেখ করেন যে অবিচ্ছিন্ন পরিবর্তনের ফলে অপ্রত্যাশিত খরচের উদ্ভব হয়, অতএব নিয়মিত মূল্যায়ন চলমান খরচ হ্রাস করতে সক্ষম করে। দ্বিতীয় কৌশলটিতে বৃহত্তর পরিমাণে লাভের সুবিধা অন্তর্ভুক্ত। যদিও ব্যক্তিগত পণ্যের লাভ কম হতে পারে, বিপুল পরিমাণে বিক্রি উল্লেখযোগ্য সামগ্রিক রাজস্ব তৈরি করে। তৃতীয়ত, কাঁচামাল, বেতন এবং ভাড়ার মতো পরিবর্তনশীল খরচের প্রতি একটি সুশৃঙ্খল পদ্ধতি ব্যয় কমিয়ে দেয় এবং দক্ষতা বৃদ্ধি করে। হরিশ মানওয়ানি একটি গুরুত্বপূর্ণ নীতি চালু করেছেন: খরচ এবং দাম নির্ধারণের আগে মুনাফাকে অগ্রাধিকার দিন। অনেক ব্যবসার মালিক মুনাফা নিয়ে আলোচনা বিলম্বিত করে খরচকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা রাখেন। পরিবর্তে, ন্যূনতম কাঙ্ক্ষিত মুনাফা আগে থেকেই নির্ধারণ করলে পরিবর্তনশীল খরচের হিসাব করার পরে মূল্য নির্ধারণের বিষয়ে আরও সচেতন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হয়। মাইক মিকালোভিচের অন্তর্দৃষ্টিপূর্ণ বই প্রফিট ফার্স্ট এ আলোচিত এই প্রফিট ফার্স্ট পদ্ধতিটি তাদের ব্যবসায়িক অনুশীলন উন্নত করতে আগ্রহী উদ্যোক্তাদের জন্য একটি মূল্যবান কাঠামো উপস্থাপন করে। এই বইয়ের সারসংক্ষেপ বা অন্তর্দৃষ্টি সম্পর্কে আগ্রহী উদ্যোক্তাদের তাদের আগ্রহ প্রকাশ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। পরিশেষে, আগ্রহী পক্ষগুলির জন্য একটি কার্যকর সম্পদ হিসেবে ট্রানজ্যাক্টের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।